নমস্কার বন্ধুরা, আজকের আমাদের বিশেষ ব্লগটি হচ্ছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ব্লগ। এবছর প্রথম আমরা চন্দননগর গিয়েছিলাম ঠাকুর দেখতে। তো রাস্তায় যাতায়াতের পথে আমরা অনেক ছোট বড় ঠাকুর দেখেছি, তবে কিছু বিশেষ বিশেষ ঠাকুর যেগুলো আমাদের কাছে খুব ভালো লেগেছিল, তার মধ্যে একটি অন্যতম হচ্ছে বাগবাজার চৌমাথা। এখানকার ঠাকুরটা পুরোটাই হচ্ছে শোলার সাজে তৈরি এবং মণ্ডপ সজ্জাটাও পুরোপুরিভাবে শোলার কাজের ওপর ছিল। যদিও বা জানি না যে ভিডিওতে আপনাদের কতটা আমরা বোঝাতে পারছি, তবে আমার পার্সোনাল মতামত হচ্ছে আমার কাছে ভীষণভাবে ভালো লেগেছে। প্রতিমার মুখটি খুবই সহজ সরল একটা বলতে পারেন। মণ্ডপের সাজসজ্জাও অসম্ভব সুন্দর ছিল। পুজোর ভিড়টা এড়ানোর জন্য আমরা দুপুরই পৌঁছে গিয়েছিলাম, তাই ভিড়টা খুব একটা আপনাদের চোখে পড়ছে না। সেখান থেকে বেরিয়েই তারপর আমরা রাস্তা দিয়ে যেতে যেতে এই ঠাকুরটা আমাদের চোখে পড়ল। এই ঠাকুরটা খুবই বড় মাপের ঠাকুর ছিল। যদিও বা চন্দননগরের ম্যাক্সিমাম ঠাকুর আমি দেখেছি যে খুব বড় বড় আকারের হয়, সত্যি খুব সুন্দর লাগে দেখতে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর তারপর আমরা ঢুকে পড়লাম ডমিনোজে। চন্দননগরে এসেছি আমরা ঠাকুর দেখেছি, লাঞ্চ করে এসেছি, কিন্তু ঘুরতে ঘুরতে এত খিদে পেয়ে গেছে তাই ঢুকে বললাম ডমিনোজে আর অর্ডার করে ফেললাম দুটো মিডিয়াম চিকেন তোপিয়াসা আর একটা বোনলেস চিকেন। এবার আমরা খাওয়া দাওয়া করে আবার ডমিনোজ থেকে বেরিয়েই আবার ঠাকুর দেখার উদ্দেশ্যে রওনা হলাম আমরা। তো রাস্তায় যেতে যেতেই আমার চোখে পড়লো একটা পানের স্টল। তো সেখানে দেখলাম ফায়ার পান রয়েছে। আমি এতদিন পর্যন্ত দেখেছি অনেককেই ট্রাই করতে, বাট আমার আর সেরকম সৌভাগ্য হয়নি। তো সেদিনকে ভাবলাম আমিও ট্রাই করেই ফেলি। পানের দোকানের দাদাটা খুব সুন্দর করে আমাদের সাজিয়ে দিয়েছিল পানটা। প্রথম যদিও বা একটু ভয় লাগছিল, কিন্তু পরে উনি বললেন যে কিছু হবে না, স্বাভাবিকভাবে থাকতে। পানের জন্য অপেক্ষা করছি আমি দাঁড়িয়ে। অবশ্যই খুব এক্সাইটেড ছিলাম আমি পানটা খাওয়ার জন্য। এবারে পানটাতে আগুন লাগিয়ে এবার আমাকে খাওয়ানোর প্রসেসে প্রথমে আমি ছোট করে হাঁ করেছিলাম, কিন্তু দাদা বলল বেশ বড় করে হাঁ করতে হবে, তা না হলে মুখে আগুন লেগে যেতে পারে। তারপরেই পানটা আমার মুখের ভেতর ঢুকিয়ে দেওয়া হলো। তো খেয়ে আমার বেশ ভালো লাগলো, বেশ গরম গরম একটা অনুভূতি হলো এবং পানটা একদম মুখের মধ্যে মিলিয়ে গিয়েছিল। তারপর আবার হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম আরেকটি অন্যতম পুজোতে। সেটি হলো বাগবাজার সার্বজনীন। এটি এবছর ছিল 187 বছরের।
অনেক পুরনো পুজো এটা, এবং ঠাকুরের প্রতিমা ছিল অনেকটা বড় আকারের। এখানকার মণ্ডপ সজ্জাও ছিল খুব সুন্দর। আমরা ঠিক সন্ধে বিকালের আগের মুহূর্তে মণ্ডপে পৌঁছেছিলাম, তাই তখনও লাইটগুলো জ্বালানো ছিল না। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে আমি প্রতিমা দর্শন করছিলাম, তো সেই মুহূর্তেই লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হলো এবং মণ্ডপের সাজসজ্জা অসম্ভব সুন্দর হয়ে উঠল। আমরা বাইক নিয়ে গিয়েছিলাম, তাই আমাদের ঘুরতে বেশ কিছুটা সুবিধেই হয়েছিল। এবছর যেহেতু প্রথম, তাই আমাদের অ্যাকচুয়ালি আইডিয়া ছিল না যে কোথায় কোথায় গেলে ঠিকঠাক মতন ঠাকুরগুলো আমরা দেখতে পারবো। তাই চন্দননগর পৌঁছে একে ওকে জিজ্ঞেস করার পর আমরা জানতে পারলাম যে এই জায়গাটা আসলে আমরা মোটামুটি বেশ কিছু বড় বড় ঠাকুর দেখতে পারবো। দুপাশে মেলা বসেছিল, অনেক রকমের দোকান ছিল সেখানে, সেটাই কিছুটা দেখানোর আপনাদের চেষ্টা করেছি। রাস্তার দুপাশে প্রচুর প্রচুর দোকান বসেছিল এবং হরেক রকমের দোকান আমরা সেখানে গিয়ে দেখতে পেয়েছি। এরপরেই আমরা চলে আসলাম আরেকটি অন্যতম মণ্ডপে, সেটি হলো বিদ্যালঙ্কার সার্বজনীন। করোনার সিচুয়েশনের জন্য প্রত্যেকটি মণ্ডপই দেখলাম যে ওপেন মণ্ডপ হয়েছে। এখানকার ঠাকুরটাও আপনারা দেখতে পাচ্ছেন কতটা বড়। এখানে মণ্ডপটা পুরোটাই কাপড় দিয়ে, রং বেরঙের কাপড় দিয়ে তৈরি করা হয়েছিল। সাবেকি একটি প্রতিমা। চন্দননগরের মেন হচ্ছে অবশ্যই ঠাকুরের সাথে আলোকসজ্জাটাও, কিন্তু যেহেতু আমরা বিকেলের আগেই বলতে পারেন সব মোটামুটি ঘুরে ফেলেছিলাম, তাই আলোকসজ্জাটা সেভাবে আমাদের দেখে হয়ে ওঠা হয়নি। এরপরেই আমরা প্রবেশ করেছিলাম হেলা পুকুর। এখানকার মণ্ডপ সজ্জা এবং ঠাকুর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে।
এখানকার মণ্ডপ সজ্জা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। এদের কনসেপ্টটা একটা অন্য ধরনের কনসেপ্ট ছিল এবং মায়ের মূর্তিও অসম্ভব সুন্দর। একটু সন্ধে হওয়াতেই মোটামুটি লাইটিংগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তাই কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি। এরপর আমরা চলে আসলাম আরো একটি মণ্ডপে। প্রতিটি মণ্ডপেই স্যানিটাইজ পদ্ধতির ব্যবস্থা খুব ভালো ছিল। এটি হচ্ছে পালপাড়া সার্বজনীন। এই মণ্ডপ সজ্জার মধ্যে বেশ সবুজ সবুজ একটা ভাব ছিল, অনেক গাছ এরা ব্যবহার করেছিলেন মণ্ডপটা সাজানোর জন্য। এদের এবছর হচ্ছে ৭৮তম পুজো। এখানকার মায়ের মুখটা শুধু আপনারা দেখবেন কতটা সুন্দর। এখানকার লাইটিংটা দেখবেন, পুরীর জগন্নাথ দেব। দিনের বেলায় যাওয়াতে এবছর আমরা ভিড়টা এড়াতে পেরেছি, তবে আমি শুনেছি যে যতটা রাত বেড়েছে ততটাও ভিড় বেড়েছে, কিন্তু ভিড়টা যেহেতু আমরা অ্যাভয়েড করতে চেয়েছিলাম করোনার কারণে, তাই আর কি দিনের বেলা যাওয়া। এই পুজোটা হচ্ছে একটা মাঠের মধ্যে, বিশাল বড় একটা মাঠ ছিল এবং মাঠের মধ্যে বসেছিল মেলা। মেলার ভেতর দিয়ে যেতে হয়েছিল আমাদের। মেলায় ছিল অনেক রকমের দোকানপাট, দেখে বেশ মজা লাগছিল।
এই পুজোটির নাম হচ্ছে চন্দননগর উত্তরাঞ্চল। বাঁশের এবং বেতের কাজ সমস্ত ছিল মণ্ডপটির মধ্যে, এবং মণ্ডপটি একটি রাজবাড়ির আদলে তৈরি করা হয়েছে। খুব সুন্দর ছিল এখানকার মূর্তিটি, প্রতিমাটি এবং এখানকার মণ্ডপ সজ্জা। সন্ধে বাড়ার সাথে সাথে আস্তে আস্তে করে ভিড়টাও বাড়ছিল। প্রচুর দোকানপাট বসেছিল, তাই আমিও আর নিজেকে সামলিয়ে নিতে পারলাম না, ঢুকে পড়লাম একটা দোকানে। বেশ কিছুক্ষণ আমাদের এই মেলাতেই সময় কেটে গেছিল। প্রচুর দোকানপাট যেহেতু ছিল, প্রত্যেকটা স্টলে স্টলে ঘুরে আমি দেখেছি এবং আমার ছেলেও তাই। এবছরের আমাদের ঘোরাটা খুব ভালো হয়েছে। আশা করি সামনের বছর আবার আমরা যেতে পারবো, আরো অনেক অনেক ঠাকুর আমরা দেখতে পারবো। রাত হয়ে যাওয়ার কারণে আমাদের আবার বাড়ি ফিরতে হবে বলে আমরা একটু সন্ধে হতে হতেই আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আস্তে আস্তে আমার চোখে পড়লো এই আলপনাটা, খুব সুন্দর লাগলো দেখতে, তাই এটাকেও আমরা ক্যামেরা বন্দি করে ফেললাম। আশা করি আপনাদের সকলের আমাদের এই ব্লগটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে অনেক অনেক নতুন ভিডিওস এবং আমাদের রেসিপিস আপনারা পেয়ে যাবেন। নমস্কার, সকলে খুব ভালো থাকবেন।